প্রিয় দর্শক, স্বাগতম যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না এবং বিএনপির সহ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। আপনাদের বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব কোটা সংস্কার আন্দোলন, সর্বজনীন পেনশন স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ সমসাময়িক রাজনীতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই পান্নাভাইকে দিয়ে। পান্নাভাই, কোটা ইস্যুতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর করা আবেদনের শুনানি হবে আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। তো কোটা নিয়ে একটি যৌক্তিক সমাধান হবে বলে আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং সেটা আদালতে। তাহলে কি কোটা সংস্কার যে আন্দোলন, সেটা কি ছাত্রদের যে দাবি দেওয়া সেটা কি আদায় হতে যাচ্ছে বা আলোর মুখ দেখতে যাচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সহ আলোচক এবিএম মোশাররফ সহ আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন এবং দেখছেন সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন যে যারা আন্দোলন করতেছে একটি সুষ্ঠু সমাধান হতে যাচ্ছে, আমরা এটা আশা করতেছি। তার কারণ কোটা আন্দোলনটা কিন্তু এক পর্যায়ে যখন 2018 সালে এই আন্দোলনটা দানা বাঁধছিল, এই আন্দোলনের সময় কিন্তু বিভিন্ন লোকজন ইনভলভ হয়ে গেছিল। এই আন্দোলনটা আন্দোলনকারীদের হাতে ছিল না, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, ধ্বংসাত্মক কার্যকলাপে চলে গেছিল। এই পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে কোটা আন্দোলন বলেন, আর ওই সময়কার আপনার নিরাপদ সড়ক দাবিতে আন্দোলন, এই আন্দোলনটার একটা পর্যায়ে গিয়ে আন্দোলনকারীদের হাতে না থাকাতে আমরা দেখতে পেলাম কি নীলক্ষেতে স্কুলের আইডি কার্ড তৈরি হচ্ছে। কারা করতেছে? যারা আদৌ ছাত্র না, পোশাক বানাচ্ছে, স্কুলের ড্রেস বানাচ্ছে, কলেজের স্টুডেন্ট না, তারা ড্রেস বানাচ্ছে। বিভিন্ন জায়গায় প্রাইভেট চাকরি করে, শিবির করে, কোনো কোনো জায়গায় ছাত্র দলেরও অনেক নেতা ধরা পড়ছে। যাই হোক, সেই অধ্যায়টা শেষ হয়ে যখন একটা আন্দোলন খুব মারমুখী অবস্থায়, তখন আওয়ামী লীগ সভাপতি, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি কোটা এই প্রথাটা বাতিল করে দিলেন সরকারের পক্ষ থেকে একটা আদেশ জারি করার পরে। এটা কিন্তু 7 জন মুক্তিযোদ্ধার সন্তানরা ক্ষুব্ধ হলেন এবং তারা কোর্টের আশ্রয় নিল। কোর্ট কি করলো? যে গভর্নমেন্ট যেটা আদেশ জারি করলো সেটা রাখলো না, পরিপত্রটা না রেখে তিনি ওই পরিপত্র বাতিল করলো। অর্থাৎ কোটা এই যে প্রথাটা এই থাকলো, থাকার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্টের পক্ষ থেকে, দ্যাট মিনস অ্যাটর্নি জেনারেল অফিস, অ্যাটর্নি জেনারেল নিজেই আবার আপিল করলেন। অ্যাপিলটা করলেন কেন? যে হ্যাঁ, বাতিল হয়েছে, ঠিক আছে, বাতিল থাকুক, এটার আর যা হয় কোর্টে আমরা প্রতিবাদ জানাইলো ওই বাতিল এগেনস্টে। এখন সেটা আন্ডার ডিসিশন, কোর্টে আছে, কোর্ট রায় দিবে। আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি যেটা বলছেন শ্রদ্ধেয় কাদের ভাই, যে একটি সুষ্ঠু সমাধান আসবে। কারণ কি, যেটা আপনার মামলায় কোর্টে আছে, আপিল করছে, আপিলের ডিভিশনে আছে, ওই রায় না হওয়া পর্যন্ত তো আপনি কিছু বলতে পারতেছেন না। এটা উনি আশা করতেছেন। কারণ কি, যারা আন্দোলন করতেছে আজকে জিজ্ঞাসা করতে হয় যে এই আন্দোলনটা কার বিরুদ্ধে? সরকার তো তাদের পক্ষে আন্দোলন, তাহলে কোর্টের আদেশের বিপক্ষে আন্দোলন। দেখেন, যারা আন্দোলন করতেছে, কথা বলতেছে, অনেক সময় বুঝে হোক না বুঝে হোক এমন কিছু কথা বলে যেটা আসলে এই আন্দোলন সেটা ক্ষতিগ্রস্ত হয় অথবা নিজেই রাষ্ট্রদ্রোহিতার সামিল হয়ে যায়। গত একদিন আগে রাতের একটি টকশোতে সম্ভবত 71 জানান, সে 71 টিভিতে একজন এই আন্দোলনরত এক ছাত্রী বলতেছে যে আমি কোর্টও মানি না, সরকারও মানি না, কোর্টকেও বিশ্বাস করি না, সরকারকেও বিশ্বাস করি। তার মানে বিশ্বাস করে কি? তাহলে এটা রাষ্ট্রদ্রোহী সামিল হয়ে যায়। এইরকম কথাবার্তা পরিপ্রেক্ষিতে দেখেন আজকে বিএনপি সেখানে এই আন্দোলনকারীদের উপরে ভর করছে। ওরা আন্দোলন করতেছে, তাদেরকে বোঝানো উচিত যে এটা কোর্টকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তোমরা তো মামলা সেখানে আছে, নিষ্পত্তি হবে, একটা সমাধান আসুক, অপেক্ষা করো। সেটি না করে বিএনপির মতো একটি দল, পার্টির জেনারেল সেক্রেটারি, তিনি এদেরকে সমর্থন দিয়ে এদেরকে উস্কিয়ে দিচ্ছে। এই কোমলমতি আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে, রাস্তাঘাট বন্ধ করে ফেলে দিচ্ছে, অ্যাম্বুলেন্স যেতে দিচ্ছে না, এবং প্রেগনেন্ট যে মা বোনরা হেঁটে যেতে হচ্ছে। স্কুলে পরীক্ষা চলছে ইন্টারমিডিয়েটের,
ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতেছে না, এইদিকে আপনার শিক্ষার গার্জিয়ানরা যেতে পারতেছে না, একটা জনমনের দুর্ভোগ সৃষ্টি করেছে। সেখানে আমরা আশা করি যে এই কোঠা প্রথার এখানে কি আছে, বিভিন্ন সেক্টর আছে, মুক্তিযোদ্ধা আছে, তারপরে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, বিভিন্ন মিলিয়ে একটি পার্সেন্টেজ। সেইখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বাংলাদেশ অর্জন হয়েছে, আমাদের বাংলার শ্রেষ্ঠ সন্তান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের কন্ট্রিবিউশন, তাদের রক্তের বিনিময় অর্জিত আমার এই বাংলাদেশের, আমার এই স্বাধীনতা, আমার এই মানচিত্র, আমার এই ভূখণ্ড। সেখানে দাঁড়িয়ে তাদেরকে অমর্যাদা করে বাংলাদেশ চলতে পারে না। সেখানে ব্যক্তিগত আমার ধারণা যে কোর্ট তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আইনেই প্রচলিত হয়, আর কোর্টে যারা বিচারক আছেন তারাও অবিভাজক না। সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা আশা করি যে একটি সুষ্ঠু সুন্দর একটি রায় আসবে, যে রায়ের মধ্য দিয়ে সরকার তার ইচ্ছা বা সেটি বাস্তবায়ন করবে রায়ের আলোকে, আর এইদিকে যারা আন্দোলন করতেছে তারাও তাদের একটি সমাধানের দিক খুঁজে পাবে। সেই অপেক্ষায় সকলের থাকা উচিত এবং সেই ধ্বংসাত্মক কার্যকলাপ বাদ দিয়ে এদের স্কুলে কলেজে ফিরে যাওয়া উচিত, রাস্তাঘাটে জনদুর্ভোগ না বাড়িয়ে স্বাভাবিক জীবনে তাদের যাওয়া উচিত বলে আমি মনে করি, এবং আমরা আশা করি সুষ্ঠু একটা সমাধান পাবো। হোপ ফর দ্য বেস্ট। মোশাররফ ভাই, কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্তরা আজকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সেটি হচ্ছে যে আগামীকাল সকাল 10টা থেকে সারা দেশে বাংলা ব্লকেট যেটা তারা কর্মসূচি সেটা চলবে এবং অবরোধ কর্মসূচি চলবে, এবং একই সাথে তারা বলেছেন যে সর্বোচ্চ 5% কোটা রাখা যেতে পারে, তার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী। তো 56% কোটা কতটা যৌক্তিক, আর এই 5% যারা যেটা প্রস্তাব করেছেন সেটা কতটা যৌক্তিক? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক সাবেক ছাত্রনেতা ইসহাক আলী খান পান্না। আজকে এই যে আন্দোলন, আপনাকে দেখতে হবে এই আন্দোলনের প্রেক্ষাপটটা কি। এখানে ইসহাক আলী পান্না ভাই বলেছে যে 2018 সালে এইভাবে আন্দোলন হয়েছিল। কারণ আপনি দেখবেন কেন আন্দোলনের যৌক্তিকতাটা কোথায়, কারণ আপনি দেখবেন যে মেধার বাইরে কোঠাতে প্রায় 56% নিয়োগ হচ্ছে, মেধায় নিয়োগ হচ্ছে মাত্র 44। তারপর আপনি দেখেন আজকে 2-4 দিনের পত্রিকা যদি আপনি দেখেন, এই মেধার 44%ও কি নিয়োগ হয়েছে বলে আমাদের কাছে তো এখন সন্দেহ মনে হচ্ছে। এই যে পিএসসির প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে আমার মনে হয় সেই মেধাবীদেরকেও তো বঞ্চিত করা হয়েছে, এটাও তো আরেকটা কোঠার মতো অবস্থা হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে বাংলাদেশকে একটা মেধাশূন্য করার যে পরিকল্পনা, আমরা মনে করি তারই অংশ এই কোটা পদ্ধতি পুনর্বর্তন করা। এখানে আমরা মুক্তিযোদ্ধাকে অবশ্যই সম্মান করি, মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, অহংকার, কিন্তু আমাদের কনস্টিটিউশনে কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কোনো মর্যাদা দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। এখানে দেখবেন সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের এই অবদানকে আমরা স্বীকার করছি না, কিন্তু আমাদের কনস্টিটিউশন আপনি কোথায় দেখবেন না যে মুক্তিযোদ্ধাদের জন্য কোঠা সংরক্ষিত করা আছে। এখানে আমাদের কনস্টিটিউশনের 28-4 ধারায় বলা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোঠা থাকতে পারে, মুক্তিযোদ্ধার তো নাই। সরকার যদি মুক্তিযোদ্ধা কোঠা রাখতে চায় তাহলে তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে, সেটা কিন্তু এই সরকার যাচ্ছে না, বরং একটা বাহাবা নেওয়ার জন্য তারা একটা মুখরোচক বক্তব্য দিয়ে চলেছে। আর আরেকটি বলা হচ্ছে যে বিএনপির মতো রাজনৈতিক দলগুলি এর উপর ভর করেছে। এটা হলো সরকারের আরেকটা দেউলিয়াত্তর একটি বক্তব্য। কারণ আপনি যখন কোনো বাস্তব কোনো বক্তব্য আসবে, বাস্তব কোনো আন্দোলন আসবে, তখন ক্রিয়াশীল রাজনৈতিক দলের দায়িত্ব কি? যেটা যৌক্তিক, যেটা ন্যায্যতা আছে তার প্রতি সমর্থন ব্যক্ত করা। আজকে সাধারণ ছাত্রদের দাবি দেখতে তারা তো একেবারে আপনার পরিসংখ্যানগতভাবে দেখিয়েছে যে কিভাবে মেধাবীরা বঞ্চিত হচ্ছে। সুতরাং আমি মনে করি এই দাবি বঞ্চিত, এবং তারা যে আন্দোলনের কর্মসূচি দিয়েছে। এবং আরেকটি আপনি জিনিস দেখবেন, কখন আজকে আদালত আজকে যদি আমি আদালতকে অবশ্যই আমরা সম্মান করি, কারণ আদালতের বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই, কিন্তু আপনি বাংলাদেশে কোন দাবি আদালতের নির্দেশে বাস্তবায়িত হয়েছে? আপনি স্বাধীনতার যুদ্ধ দেখেন, আমরা যদি আদালতের দিকে তাকিয়ে থাকতাম তাহলে কি স্বাধীনতার যুদ্ধ হতো? বাংলাদেশ স্বাধীন হতো? আমরা যদি 52 ভাষা আন্দোলনের দিকে তাকান, যদি আদালতের দিকে আইনের দিকে তাকিয়ে থাকতেন তাহলে কি ভাষার অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারতাম? 90-এর এরশাদ বিরোধী আন্দোলন আপনি দেখেন, সেখানে যদি আমরা আদালতের দিকে, সংবিধানের দিকে তাকিয়ে থাকতাম তাহলে কি এরশাদের পতন করতো? সুতরাং আপনাকে জনদাবি যখন একটা বিরাট জনপ্রিয়তা অর্জন করে তখন আইন বাধ্য হয়, আদালত বাধ্য হয়। এই যে আজকে দেখেন
আমি আদালত হয়তো আমাদের আদালত অবমাননার রুল দিতে পারে, আজকে প্রায় এদের দেয় দেখি। এই যে আজকে একটা ছাত্রদের যে জনমত, যার জন্য কিন্তু কালকেই এই শুনানি রেখেছে, মানে অর্থাৎ আদালত অনুধাবন করতেছে, এটা একটা জনগুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং আমি মনে করি সরকারের উচিত এই দাবির প্রতি তাদের সমর্থন জানিয়ে এটা সংকট করা দরকার। এবং আমি মনে করি ছাত্ররা তো অত্যন্ত যৌক্তিক দাবি বলেছে, যে আমাদের কনস্টিটিউশনে যেটা আছে 28-4 যে ক্ষুদ্র জনগোষ্ঠী এবং অনগ্রসর জাতি তাদের সাথে মুক্তিযোদ্ধারা আপনি একটা যৌক্তিক কোটা করেন। ওয়ার্ল্ডে আপনি দেখেন যে বিভিন্ন দেশে যে এটা এই সুবিধাটা কারা পায়। আপনি এখন আগে মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের আজকে 53 বছর, আপনি কোনো মুক্তিযোদ্ধাকে চাকরির জন্য খুঁজে পাবেন না। খুঁজে পাবেন কাদের? তাও তাদের সন্তান, তাও আমার নাই বললেই চলে। এখন এই আওয়ামী লীগ সরকার এসে করেছে যে তাদের নাতি নাতু। এখন আপনাকে একটা পলিসি নির্ধারণ করতে হবে এই সুবিধা আপনি কতবার দেবেন অথবা কতজনকে দেবেন। এখন একটা ফ্যামিলিতে যদি একবার এই সুবিধা পায়, আপনি কি ওই ফ্যামিলির 50 জন মেম্বার থাকলে সবাইকে দেবেন? অথবা এটা কোন প্রক্রিয়ায় হবে, অথবা এটা এই সুবিধাটা কতটুকু আপনি ভোগ করবেন, এটা একেবারে টোটাল একটা আইডেন্টিফাই একটা ডিসিশন হওয়া উচিত। আমি মনে করি ছাত্রদের এই দাবি যৌক্তিক এবং সরকার অনতিবিলম্বে এই দাবিটা মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। কারণ গতবার আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা বাতিল করে দিয়েছে, তখন কিন্তু ছাত্ররা আপত্তি করেছিল। এই কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা বলেছিল আমরা সম্পূর্ণ কোটা তো বাতিল চাইনি, আমরা চেয়েছি একটা যৌক্তিক কোটা নির্ধারণ করার জন্য, যেটা বাস্তবসম্মত, যেটা বর্তমান এখনকার যুগের সাথে যেটা মানানসই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজের ইচ্ছা সেটা কিন্তু সম্পূর্ণ কোটা বাতিল করে দিয়েছে। কারণ এটা বাতিল করে দিয়েছে একটা কারণে, আজকে যে পরিস্থিতি আমি আপনাকে বলে, আজকে সমাজের দিকে আপনি তাকান, এই কোটা এই ইস্যুতে এখন তো আসার কথা না। আজকে আপনি দেখেন বেনজির ইস্যু, আজকে আব্দুল আজিজ ইস্যু, আজকে মতিউর ইস্যু, এই আজকে দেখলাম পুলিশের এক কর্মকর্তার 11 কোটি টাকা দুর্নীতি, এনামুল, সিলেটের এনামুল। অর্থাৎ জনগণের দৃষ্টি থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হঠাৎ কোনো ইস্যু নাই। আপনার এই যে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান এই মামলাটা করেছে কবে? 2018-তে। এতদিন কেন শুনানি হয় নাই? হঠাৎ কেন শুনানি? অর্থাৎ এটা সরকারই একটা পরিকল্পনা যে এই আন্দোলন বা এই সরকারের যে চরম একটা দুর্নাম, এই যে অব্যবস্থাপনা, রাজনৈতিক ক্ষেত্রে চরম ব্যর্থতা, এই জায়গা থেকে জনগণের দৃষ্টিটা অন্যদিকে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই কোটা বাতিলের এই রায়টাকে সামনে নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি যে সরকার যদি জনগণ অথবা একটা ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাইলে অবশ্যই ছাত্রদের এই ন্যায্য দাবিটা মেনে নেওয়া উচিত। মানে ওই একটা প্রশ্ন উঠিয়েছেন মোশাররফ ভাই, সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যে কোটাটা আছে তারা মুক্তিযোদ্ধারা এবং তাদের সন্তানরা সেটা পাচ্ছে, তো এখন তো এর পরবর্তী জেনারেশন কতটুকু পাবে সে বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে উনি মনে করেন। আপনি কি মনে করেন? না, এখানে পক্ষে বিপক্ষে মত আছে। এখানে এখন যেহেতু এটা মামলা বিচারাধীন আছে, তো কোনটায় কতটুকু পাবে এবং কোন পার্সেন্টেজ, কোন গোষ্ঠী কতটুকু, না উনি জেনারেশন কথা বলতেছেন। জেনারেশন, হ্যাঁ, এটা একটা আলোচনার বিষয় হতে পারে। যেটা হচ্ছে যে প্রকৃত অর্থে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের সন্তানরা এখন অনেকেই বড় হয়ে গেছেন, লেখাপড়া অনেকের শেষ হয়ে গেছে। এর পরের ধাপে যেটা থাকে তার নাতি নাতনি, সেক্ষেত্রে এই মুক্তিযোদ্ধাকে আপনার অনার করা, সম্মান দেখানো, সেই জায়গার থেকে কিন্তু যেই আসুক না কেন এটা তার ধারাবাহিকতা থাকে এবং থাকবে, যুগে যুগে থাকবে। সেই খাত থেকে পার্সেন্টেজটা কত হবে এটা আপনি একটি আলোচনা আসতে পারে। সেই আলোচনাটাই আমি পূর্বে বলেছি যে কোর্ট আজকে যেভাবে চলছে বা কোর্টের যারা বিচারক আছেন তারাও মুক্তিযুদ্ধের পক্ষে এবং তারাও সার্বিক বিচার বিশ্লেষণা করে একটি সমাধানের জায়গায় আসবে বলে আমি আশা করি। তবে সেক্ষেত্রে সকলকে ধৈর্য ধরতে হবে। যে কথাটি কথার প্রসঙ্গে চলে আসছে, তিনি যেটা বললেন যে কোর্টের আদেশে কখনো কিছু সমাধান হয় না বিচারে, এটা আসলে আমি একমত না। এখানে নিশ্চয়ই দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর পার্লামেন্টে একটা আইন পাশ করা হলো, যে আইনটা কি, একই দেশে দুটি নিয়ম। আইনের শাসন যে দেশে চলমান সে দেশে আপনি আপনার বাবা, আপনার পরিবারের কেউ মারা গেলে, হত্যা করলে তারে আপনি বিচার পাবেন, কিন্তু আপনি কোর্টে যেতে পারবেন, আপনি বিচার দাবি করতে পারবেন। বাট বঙ্গবন্ধুর কন্যা, তার 2 কন্যা বেঁচে আছেন,
তারা কোনোদিন এই বিচার চাইতে পারবে না তার পিতৃহত্যার, তার মা এবং তার ফ্যামিলি মেম্বারদের। এই আইনটি কিন্তু জিয়াউর রহমান সাহেব এই পার্লামেন্টে তাদের আমলে সেটা হয়েছে, এই মোস্তাক জিয়া এদের আমলে। এটা একটা কিন্তু কালো অধ্যায়, কালো আইন। এই আইন কিন্তু আমাদের বাংলাদেশের কোর্ট এটা বাতিল করেছে। এই কোর্টের আদেশের পরেই কিন্তু এই বাংলাদেশে আইনের শাসন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে এই শাসন থাকাকালীন অবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। অতএব কোর্ট যে ভালো কিছু দেয় না তা না, কোর্ট ভালো কিছু দেয় এবং কোর্টের আদেশের মধ্য দিয়েই দেখেন আজকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত। এবং আমি আশা করি যে এই কোর্টের যেহেতু বিচারের দিন আছে, কোর্টের মাধ্যমে একটি সুন্দর সমাধান আসবে এবং যেটার জন্য যারা আজকে আন্দোলন করতেছে তাদেরও সেই দাবির যেটা হোক পূরণ হবে। এবং সরকারও আমি মনে করি কোর্টের আদেশের পর কোর্টের বাইরে তারা না এবং কোর্টকে মেনে নিয়েই চলে। এখানে আপনাকে একটু আমি তথ্য দেই, যারা মেধাবী তারাই তো প্রথম প্রত্যেকটা রিটেন পরীক্ষায় পাশ করে। এই কোঠা বন্টনটা হয় কিন্তু রিটেন পরীক্ষার পর, তারপরে কোঠা। তাহলে একটি রিটেন পরীক্ষায় যদি আমি পাশ না করি তাহলে কি আমি মেধাবী দাবি করবো নিজেকে? এই 18 সালে যারা আপনার আন্দোলন করেছিল, আন্দোলনরত 31 জন আন্দোলনকারী, 31 জন তাদের নেতা যাদেরকে তারা মানছে, এই নেতারা কোথাও কোনো জায়গায় রিটেন পরীক্ষা পাশ করে নাই, সেটা বিসিএস হোক অন্য কোনো পরীক্ষা হোক। তাহলে এরা কারা? আজকে আন্দোলন যারা আছে দেখেন অনেকেই কিন্তু স্টুডেন্ট না, কারো বয়স নাই আবার কারো আছে। আবার এর ভিতরে একটি সংখ্যা যেটি আমি কালকে একটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে আলাপ করতে গিয়ে এটা জানলাম, সেটা হয়েছে এখন সামনে যে বিসিএস পরীক্ষা, অন্য পরীক্ষার যে প্রিপারেশন যারা নিচ্ছে ওরা কিন্তু এখানে নাই, তারা এখানে নাই। তার কারণ সে বলে যে একদিন এক মুহূর্ত আমি আমার নষ্ট করলে আমি পিছিয়ে যাব। এই যে কম্পিটিশন, এটা খুব ভালো দিক। অতএব এইখানে যারা আছে তারা কিন্তু একটি সাপোর্টও আছে তাদের পিছনে, বা কেউ কেউ তাদেরকে উস্কাচ্ছে সেটাও আছে। আমি এখনো আবার বলবো যে কোনো উস্কানিতে তারা পা দিবে না আশা করি। আর যারা এই কোটা আন্দোলনকারীদের উপরে ভর করে অন্য কিছু ফয়দা লুটতে চায়, যেটা বিগত দিনে হয়েছে, সেটারও সুযোগ নাই। কারণ কি, মূলত তো বিএনপি এখন মুখ থুবড়ে পড়েছে, তাদের তো আন্দোলন করার কোনো ইস্যু নাই। তারা জনগণকে যদি সম্পৃক্ত করতে না পারে একটি দল, কিভাবে আন্দোলন করবে? না নির্বাচন, না গণমানুষের কোনো দাবি দেওয়া এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কোনো ওই বিএনপির আন্দোলনের সাথে সম্পৃক্ত না। বিএনপির আন্দোলন দুটি জায়গায় সীমাবদ্ধ, আপনি লক্ষ্য করে থাকবেন। সেটি হলো কি, বেগম জিয়া উনি একজন সাজাপ্রাপ্ত, ওনার দলের নেতা, উনি কারাগারে আছে, তার মুক্তি চায়। তারেক জিয়া একজন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি, বিদেশে আছে, উনিও 10 ট্রাক অস্ত্র মামলা, উনি গ্রেনেড হামলা, উনি মানি লন্ডারিং বিভিন্ন মামলায় জর্জরিত সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি। বিদেশে বসে প্রেসক্রিপশন পাঠায়, দলের নেতৃত্ব পরিবর্তন করে, আন্দোলনের ঘোষণা দিতে বলে, সেভাবে দল চলতেছে। বিএনপির আন্দোলনটাই ছিল এই দুই ব্যক্তির বা এই পরিবারের মুক্তি এবং তাদের স্বার্থ রক্ষা করার জন্য। বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করে এই দল যে আন্দোলন করবে সেই অবস্থাটা তাদের নেই। বিধায় কিন্তু আমাদের দলের সাধারণ সম্পাদক ওই কথাটি বলেছেন যে তারা এখন এই কোটা আন্দোলন এবং শিক্ষকদের এই আন্দোলনের সাথে ভর করে তারা তাদের আন্দোলন করতে চায় অথবা কোনো ফায়দা লুটতে চায়। বিএনপির সেই মোড়দ হারিয়ে ফেলছে আন্দোলন সংগ্রাম করার জন্য। অতএব এই ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই। আগামী 2-1 দিন পরেই যখন দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। মোশাররফ ভাই, এই যে কোটা আপনার পিএসসিতে, পিএসসির কি সব কোটা পূরণ হয় কিনা এই ব্যাপারে কোনো প্রতি বছরই একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল কিনা? তাহলে তো আপনার প্রকৃত চিত্রটা দেখা যেত যে কতটা কোটা। এখানে আপনি একটু আপনার চমৎকার একটা বিষয় উত্থাপন করেছেন। পিএসসির ভূমিকা নিয়েও কিন্তু এখন নানাবিধ প্রশ্ন আসছে। একটা কথা এই দেখেন আপনি যে এই 2-1 দিনে যেভাবে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং বলছে যে আমরা আলোচনা করবো, বিগত প্রায় 12টা বিসিএস এ প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাহলে আপনার মেধার মূল্যায়নটা কোথায়? নাম্বার 1। নাম্বার 2, এই যে কোটা পূরণ হচ্ছে না অথবা হচ্ছে, এইটা সম্পর্কে আপনি যে কথাটা বললেন সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কিন্তু পিএসসিতে নেই। এখানে পান্না ভাই একটা বলছে, এখানে সংকট শুধু এই জায়গায় না, সাধারণ ছাত্ররা হয়তো কথা বলতে পারছে না বা তারা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আজকে কথা বলছে। এখানে কিন্তু আরেকটা বিরাট সংকট রয়ে গেছে, সেই জিনিসটা অনেকে উত্থাপন করছে না। আমরা যারা মানে আওয়ামী লীগের বিরোধী রাজনীতি করে বাংলাদেশে, এরকম তো একটা শক্তি আছে,
সেই শক্তিটা কিন্তু এই সরকারের যে আগ্রাসনটা আমরা কিন্তু তিলে তিলে টের পাচ্ছি যে কোথায় হচ্ছে। আপনি দেখবেন একটা ছেলে মেধার মাঝে, পান্না ভাই বলছে যে একটা ছেলে মেধাবী, আপনি 45% নাম্বার যদি কেউ পিএসসিতে পায় সেই রিটার্নে যোগ্য। হয়তো সে চূড়ান্ত বিবেচিত হয় কিনা সেটা আলাদা জিনিস। 45 এখন আপনি দেখেন এই 45 এর মধ্যে এখন যদি আপনি একটা ছেলে দেখা যাচ্ছে 200 মার্কের পরীক্ষা, একটা ছেলে দেখা যায় 180 পাচ্ছে, সে মেধায় টিকছে না। অথচ এই যে 45 যদি কেউ পায়, সেখানে যদি তার সুনির্দিষ্ট কোঠা থাকে, সে হয়তো দেখা যাচ্ছে 120 মার্কে টিকে যাচ্ছে। সংকটটা তো এখানে তৈরি হচ্ছে। এখন 180 মার্ক যে ছেলেটা পেল তার যে মেধা, আর 120 যে পেল তার মেধা কি এক হবে? নাম্বার 1। নাম্বার 2, আরেকটাই মেধাবীদেরকে বঞ্চিত করছে আরেকটা জায়গায়। সেখানে হলো দেখবেন আজকে আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা আপনি উত্তীর্ণ হলেন, তারপর এই সরকার এখন আরেকটি নতুন ফন্দি তারা শুরু করেছে, সেটা হলো ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন বলে একটি কথা আছে। সেখানে রং দেখা হয়, সে কোন রঙের লোক, সে কি আওয়ামী লীগের লোক না সে কি বিএনপির লোক। আপনি প্রিন্টেড 21টি কি 22টি পয়েন্টের উপর সেখানে তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে অন্যতম একটি আছে, সে কোন আদর্শে বিশ্বাসী করে, তার বাবা কি বিএনপি করে, তার দাদাই কি বিএনপি করতো, তার ওই ভাই কি বিএনপি করে, কে জামাত করে। যদি এই ধরনের তথ্য উপাত্ত পাওয়া যায়, তাহলে সে মেধাবীতে যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাকে সে যদি টোটাল মেধায় ফার্স্ট হয়, তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। এই যে একটা চরম বৈষম্য, একটা নগ্ন দলীয়করণ। পান্না ভাই বলেছে এই সরকার অনেক কিছুতে স্বচ্ছতা, এখানে কি স্বচ্ছতার কোনো নামগন্ধ আপনি পাচ্ছেন? নাম্বার 1। নাম্বার 2, আরেকটা আপনি দেখেন, এখানে এই আন্দোলনের সাথে বিএনপির সম্পৃক্ত হওয়ার তো কোনো কারণ নাই। আপনি দেখেছেন বিএনপির কোন নেতা, অত এমনকি জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা গিয়ে এদের সাথে বক্তৃতা দিয়েছে? অর্থাৎ আওয়ামী লীগ যখন কোন সংকট তৈরি হয়, সেখানে বিএনপির একটা গন্ধ তারা খুঁজে পায়। কারণ তাদের এই যে ক্ষমতায় আছে, এইটাই তো হলো তাদের একটি অবৈধভাবে তারা ক্ষমতায় আছে। এজন্য ওবায়দুল কাদের সাহেব এখন অনেক কথা বলে। আপনি দেখেন না নির্বাচন আগে কি বলেছিল, না আমি একটু শেষ করি, ভারত পাশে ছিল বলেই আমরা নির্বাচন করতে পেরেছি, তলে তলে ভারতের সাথে আমাদের হয়ে গেছে। এদের আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত আর আমাদের সম্পর্ক অনেকটা হাজব্যান্ড ওয়াইফের মতো। অর্থাৎ আমরা স্বাধীন, সার্বভৌমত্ব, জনগণের ভোটে আমাদের সরকার নির্বাচিত হয়, এ ধরনের কোন আলামত কি আপনি বাংলাদেশে লক্ষ্য করেন? বরং একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী চীনের সফরে গেছেন, বাংলাদেশ সাথে স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমাদের স্বার্থ সংগঠিত বিষয় গিয়ে চীনের সাথে আলোচনা করবে, এইটাই স্বাভাবিক, এইটাই আমরা নাগরিক হিসেবে প্রত্যাশা করি। কিন্তু আপনি দেখেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কি বলেছে, যে চায়না যেতে ভারতের কোনো আপত্তি নাই। কেন আপনার ইন্ডিয়ার কেন পারমিশন, ভারতের কেন পারমিশন আমাদের লাগবে? অর্থাৎ ক্ষমতার মূল উৎস তো ভারত, এই জনগণ তো উৎস না, যার কারণে ওনাদের ভারতের পারমিশন ছাড়া ওনারা চীনে যেতে পারে, যেটা তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে। এই ধরনের নতজানু একটি সরকার আজকে কোঠা বলেন, ওই যে শিক্ষকদের পেনশন বৈষম্য বলেন, অথবা জনগণের রায় বলেন, সামগ্রিক ক্ষেত্রে একটি চরম অবস্থার মধ্যে আছে বলেই এক এক সময় আসে, এক এক ইস্যুর সময় একটা রাজনৈতিক দলকে তারা দায়িত্ব। একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। যে কথা বলতে চাই অনুষ্ঠানে ফিরছি, আলোচনা যাচ্ছি পান্না ভাইয়ের কাছে। পান্না ভাই, পিএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। সাবেক গাড়ি চালক চেয়ারম্যানের সহ তার ছেলে সহ গ্রেপ্তার হয়েছে 17 জন। আজকে আদালতে 7 জন এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত বলে তারা স্বীকারোক্তি দিয়েছেন এবং অর্থ উপার্জনের কথা বলেছেন। তো পিএসসির চেয়ারম্যান যেটি বলেছেন যে পিএসসির প্রশ্নপত্র ফাঁস হওয়া এত সহজ নয়, তাহলে যারা স্বীকারোক্তি দিল আর চেয়ারম্যান যা বললো, তার মানে কি ধরনের মন্তব্য, মানে কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, এখানে আসলে আমাদের অবস্থান থেকে বলাটা একটু মুশকিল। তার কারণ গাড়ি চালায় যিনি, তিনি হলেন পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার। আর এই ড্রাইভার কিন্তু এই আওয়ামী লীগ আমলেও নিয়োগ হয় নাই। এই ড্রাইভার বহুদিন পুরানো ড্রাইভার, সে ওখানে চাকরি করে, যখন যেভাবে যার কাছেই তাকে রাখা হয় সেভাবে চালায়। আর প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি হয়নি, এটা পিএসসির দায়িত্বপ্রাপ্ত যারা চেয়ারম্যান সহ তারাই সঠিক বলতে পারবেন। উনি কোর্টে যেটা বলছে, কোর্টকে কি বলছে আমি ঠিক জানি না, আপনার মাধ্যমে যেটা জানলাম, কোর্টে অনেক সময় অপরাধী নিজে
নিজেকে নির্দোষ অথবা কম সাজা, বেশি সাজা বা নিজেকে ওখান থেকে আড়াল করার লক্ষ্যে অনেক সময় স্টেটমেন্ট দিয়ে থাকে। যেমন আমি একটি আপনাকে উদাহরণ বলি যে ডিবি অফিস বলেন বা পুলিশের কাছে বলেন বা অন্য সংস্থা কারো কাছে বলেন, যখন থাকে এক ধরনের স্টেটমেন্ট দেয়, এই আসামি এই করাপ্ট ব্যক্তি যখন আবার ম্যাজিস্ট্রেটের সামনে যায় সে গিয়ে আরেক ধরনের স্টেটমেন্ট দেয়, বলে যে আমাকে জোর করে স্টেটমেন্ট নিচ্ছে, আমাকে ভয়ভীতি দিয়ে আমাকে মারছে ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে। অতএব এটা দুই জায়গার অবস্থান। কোর্টে উনি যেটা ওই যে ড্রাইভার যেটা বলছে স্বীকারোক্তি কি বলছে আমি জানি না, সে তার স্বীকারোক্তিতে 17 জনের মধ্যে 7 জন স্বীকারোক্তি দিয়েছেন যে তারা জড়িত। আচ্ছা, এই 7 জন কারা, কোন লেভেলের লোক, তারা কিভাবে কোথা থেকে পাইলো? এদেরকে আরো বেশি যদি পুঙ্খানুপুঙ্খানুর উপর জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছে যদি সেটা ভালোভাবে জানতে পারে, আসল তথ্য যদি বেরোয় আসে তাহলে যাবে। যদি পিএসসির চেয়ারম্যান সাহেব যেটি বলছেন যে তার আমলে বা এত সহজ না, যে শব্দটা আপনি বলছেন এত সহজ না, কথা ঠিক। এখানে সতর্ক এবং তারা যে সিস্টেম চালু করেছে বা যেভাবে তারা সবকিছু মেনটেন করেন, কিন্তু সেখানে খুব কঠিন। সেই কঠিনটাকেও ভেদ করে যদি কেউ করে থাকে, আসলে সেটা গুরুতর অপরাধ, নিন্দনীয়, এবং এই অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা এই জায়গা থেকে বের হতে চাই। এই সমস্ত করাপ্ট লোক, লোভী লোক যাতে এই সব জায়গায় তারা অবস্থান করতে না পারে, এই সব জায়গায় তারা নিয়োগ যাতে না পায়, সেটা দৃষ্টান্তমূলক একটা শাস্তির মধ্যে দিয়ে ব্যবস্থা নেওয়া দরকার। এবং এর সাথে যত লোক জড়িত থাকবে, যদি ফাঁস হয়ে থাকে, তাদের প্রত্যেকের আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। পান্নু ভাই বলছিলেন যে গাড়ির ড্রাইভার মানে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত নয়। আর এখানে আমি একটু, পান্না ভাই তো অনেক অভিজ্ঞ লোক, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছে, আমি একটু ভাই, আপনি একটা লোক কখন দুর্নীতি করার অথবা অসৎ উপায় সুযোগ নেওয়ার সুযোগ পায়? যখন দেখে যে তার বস এই কাজের sath সংশ্লিষ্ট। এর বাইরে কিন্তু কোনোদিন সম্ভব না। আমি একটু পান্না ভাইকে একটু বিনয়ের সাথে আমি একটু চিন্তা করতে বলি। এই যে বেনজির সাহেব তো বিএনপির আমলে চাকরি করতেন, বিএনপির আমলে উনি একটা জেলার এসপি ছিলেন, তখন তো বেনজির দুর্নীতি করার মানে শোনা যায়নি। অর্থাৎ ওই সময় বিএনপি গভর্নমেন্ট দুর্নীতিকে জিরো টলারেন্স হিসাবে নিয়েছিল বলে এই দুর্নীতি করার সাহস পায়নি। তা আওয়ামী লীগের আমলে কেন বেনজিররা তৈরি হয়? আওয়ামী লীগের আমলে কেন মতিউররা তৈরি হয়? আওয়ামী লীগের আমলে কেন এনামুলরা তৈরি হয়? আওয়ামী লীগের আমলে কেন এই যে ড্রাইভাররা তৈরি হয়? এর আগে আমরা দেখেছি স্বাস্থ্যের এক ড্রাইভার কি মালিক নাকি মালিক, শত কোটি টাকার মালিক। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে এই সুযোগটা কে তৈরি করে দিয়েছে। অর্থাৎ যেটা আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে যদি একটি সরকার থাকে, তাহলে সরকারের যারা ডালপালা থাকে তারা কিন্তু এই সুযোগটি নেবেই। আমি উদাহরণই বললাম যে বেনজির সাহেব তো বিএনপির আমলেও চাকরি করতো, তো তখন তো বেনজিরের 620 একর জমি হয়নি, তখন বিএনজির তো গুলশানে ফ্ল্যাট হয়নি, সারা বাংলাদেশে জায়গা হয়নি। এই মতিউর তো বিএনপির আমলেও চাকরি করতেন, 91 বিসিএস সে হয়েছে, তখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায়, তখন তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে সুযোগটা কোন সরকার আমলে তৈরি করেছে। আজকে আপনি দেখেন, যখন বেনজিররা দেখে যে আজকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট হয়ে যায়, তাহলে আমি কেন বসে থাকবো? আজকে যখন মতিউররা দেখে হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ ব্যাংক থেকে 1000 কোটি টাকা নিয়ে যায়, তাহলে আমি কেন বসে থাকবো? আজকে পিএইচসির যে ড্রাইভার, উনি দেখছে আজকে একটা ছেলে মেধাবী না, অথচ তাকে কোঠা বলেন অথবা সরকারি পৃষ্ঠপোষকতা দলীয় পরিচয় নিয়োগ দেওয়া হয়, তাহলে উনি মনে করে আমি প্রশ্ন মতো ফাঁস করলে আমার অপরাধটা কোথায়? আপনি 1 টাকাও যদি দুর্নীতি করেন সেটাও যেমন অপরাধ, 1000 কোটি টাকা দুর্নীতি সেইটাও তো দুর্নীতি, সেইটাও তো অপরাধ। আজকে বাংলাদেশটা তো এমনি একটি বাংলাদেশ আপনি তৈরি করেছেন। আপনি ওইটা অন্যটা বাদ দেন। আচ্ছা, সামগ্রিক বাংলাদেশের যে আমাদের সূচক আছে, আজকে আপনি দেখেন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। আজকে আপনি এই যে আপনাদের মিডিয়া, এবারও বর্ডার উইদাউট ফ্রিডম বর্ডার, সেখানেও আমরা 2টা পিছিয়ে গেছি। কোন ক্ষেত্রটা আজকে আমাদের ডেমোক্রেসিতে আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের ক্যাটাগরিতে আছি? আমরা জাস্টিস, আমি ইন্টারন্যাশনাল জাস্টিস ইন্ডেক্স আপনি দেখেন, 142টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 126, এখানেও আমাদের অবস্থান নিম্নগামী। অর্থাৎ একটা সরকার চতুর্দিকে এমনি ভাবে অবস্থা তৈরি করেছে যে আমাদের সকল অর্গানগুলি এখন অকেজ হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এই আপনি আজকে আমরা আদালতকে তো অবশ্যই সম্মান করি। আপনি একটা রিট হয়েছে আদালতে যে অমুক নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান দুর্নীতির সাথে জড়িত, এই ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হোক। আইন বলছে তদন্ত করা যাবে না,
কেন? স্বার্থটা কি? আমি যদি কেউ যদি অপরাধী হয়, ক্রিমিনাল, নিশ্চয়ই আমিও যদি অপরাধী, আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু আইন কি বলতে পারে যে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না? আমরা কি এই যে আপনি দেখেন বেনজির সাহেব একজন পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, সরকার ক্ষমতায়, উনি এয়ারপোর্ট দিয়ে চলে যায়, আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলে ওনার অবস্থান জানে না, তাইলে ইমিগ্রেশন পার এখানে পান্নাবাইতের দীর্ঘ অনেক বিদেশে ট্যুর করেছে, ওনার নামে তো কোনো মামলা ছিল না। আমি একটা না আপনি তো অপরাধ আপনাকে বলা হচ্ছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং সরকার ইতিমধ্যে তাকে সকল প্রক্রিয়া সম্পন্ন করছে, সেখানে আপনি আমার কথা হলে সে মামলা না থাকে চলে যেতে পারে, কিন্তু মাননীয় হোম মিনিস্টার কি বলতে পারে যে তার অবস্থান আমি জানি না? তাহলে উনি কি ইমিগ্রেশন খোঁজ নিলেই তো ইমিগ্রেশন জানতে পারে যে কোন লোক বাইরে যাচ্ছে, কোন লোক দেশে আসছে? অর্থাৎ এটা তাদেরকে এই সুযোগটা করে দেওয়া হয়েছে যে তুমি চুরি করেছো, লুটপাট করেছো, দুর্নীতি করেছো, তুমি চলে যাও, তুমি যদি দেশে থাকো, তুমি যদি কোনো স্টেটমেন্ট দাও, সেটা আমারও বিপদ হতে পারে, অর্থাৎ সরকারের গোপন জিনিসগুলি ফাঁস হয়ে যেতে পারে, যার জন্য এই মতিউর বলেন, এই বেনজির বলেন, এদেরকে আজকে দেশ থেকে বের করে। আপনি আরেকটা ঘটনা বলেন, আপনি আব্দুল্লাহ বাচ্চুর কথা মনে আছে আপনার? বেসিক ব্যাংকটাকে লুটপাট করে দিয়েছে। বাংলাদেশের বিদগ্ধজন বলেন, এই মিডিয়া ব্যক্তিত্ব বলেন, আমরা যারা রাজনৈতিক কর্মী বারবার বলেছি এই আব্দুল্লাহ বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, সরকার করেনি। কোন দিন করেছে? যখন আব্দুল্লাহ বাচ্চু 3 বছরের মধ্যে তার অর্জিত সকল অবৈধ সম্পদ বিক্রি করেছে, দেশ থেকে পাচার করেছে, যখন উনি বাংলাদেশ থেকে চলে গেছে তারপরের সপ্তাহে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অর্থাৎ এই দুর্নীতিবাজ, এই লুটেরাদের আজকে পাহারা দেওয়ারও বর্তমান সরকার, যার মাসুল আজকে বাংলাদেশ দিচ্ছে। ওই অনেকগুলি কথা বলেছেন, অভিযোগ করেছেন, তো সরকার সুযোগ তৈরি করে দিয়েছে দুর্নীতি করার জন্য। না, কথাটা তো বললে বলা যায় অনেক কথা। দুর্নীতি কবে থেকে শুরু হয়েছে, কখন থেকে শুরু হয়েছে? দুর্নীতি যুগে যুগে ছিল, দুর্নীতি হয়তোবা ভবিষ্যতেও থাকতে পারে। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, যদি আপনি খুঁজতে যান, এই দুর্নীতিতে বাংলাদেশ 3 বার চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি যখন ক্ষমতায় ছিল। এই দুর্নীতি রোধ করবেন কারা? আন্তরিক সরকার থাকবে, এটাই তো হ্যাঁ স্বাভাবিক। সরকার আন্তরিক এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না বলেই কিন্তু এই যাদের নাম আমার ভাই মোশাররফ বললেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। অতীতে কোনো সরকার এই ধরনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে? আদৌ পারে নাই। সরকার প্রধানের সদিচ্ছা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আন্তরিকতা এবং এই দুর্নীতি জিরো টলারেন্স বলেই এদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে। দেখেন, শুধু এরা কেন, আওয়ামী লীগের অনেক এমপিও তো জেলে গেছে, কারাভোগ করতে হচ্ছে। তার কারণ সরকারের আন্তরিকতা আছে যে দুর্নীতিবাদ যেই হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, তাকে শাস্তি পেতে হবে। সেই জায়গায় যদি থাকেন তাহলে দেখবেন বিএনপির আমলে পুলিশ অফিসারদের দুর্নীতি হয়েছে না, অন্যান্য অফিসারদের দুর্নীতি হয়েছে না, কারো বিরুদ্ধে কোনো মামলা করতে পারছে? একটু পারে না। তার কারণ বিএনপির নেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একবার না একাধিকবার বিশ্বের ইতিহাসে রেকর্ড করছে, কালো টাকা সাদা করছে কেটা? বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কালো টাকা সাদা করছে কে? বাংলাদেশের অর্থমন্ত্রী সাইফুর রহমান। কি বলবেন আপনি? মাথা যদি পছন্দ হয়, অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে রাখবেন আপনি? কথা বলার জন্য বলা যায়, কিন্তু একটু বুঝতে হয়। ওই জন্য আমার নেতা কাদের ভাই বলছে না যে আয়নায় নিজের চেহারা দেখো, ওই আয়নায় নিজের চেহারা দেখে তারপরে কথা হয়। যে দেশের সরকার প্রধান, যে দেশের মানে দলীয় নেতা, দলীয় প্রধান নিজে দুর্নীতিতে নিমজ্জিত, তার কি করবেন? আজকে দালিলিকভাবে প্রমাণিত কি কোকো সাহেবের টাকা বাংলাদেশে বিদেশ থেকে ফেরত আনছে, মানি লন্ডারিং টাকা। এটা বাংলাদেশ ব্যাংকে যান, রেকর্ড আছে যে এই পরিবারের সন্তান, প্রধানমন্ত্রীর পুত্র মানি লন্ডারিং করছে, বিদেশ থেকে টাকা ফেরত আনছে, দালিলিক প্রমাণ। আর কিছু আপনি বলবেন? তবে হ্যাঁ, সকলের ওই জায়গায় যাওয়া উচিত। উদুর পিণ্ডি বুদুর ঘরে না চাপিয়ে নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এইটা যদি হয় তাহলে সম্ভব। বিরোধিতার খাতিরে বিরোধিতা না করাই ভালো। আজকে আপনি বলেন যে কথাটি দুইটি জায়গায় নিয়ে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এখানে টেনে নিয়ে আসছে। আরে বাবা, আপনি সাংবাদিক মানুষ, মিডিয়ায় কাজ করেন, আপনি জানেন। আপনি চট করে তাকে জিজ্ঞাসা করলেন যে এই বিষয়টা উনি চলে গেছে, আপনি জানেন? উনি বলবে কি চেয়ারে বসে? জানলে বলবে জানি, না জানলে বলবে যে
এখন পর্যন্ত আমি জানি না। খবর নেব, তারপরে আপনাকে বলবে তো তাহলে আপনি একদিন অপেক্ষা করেন বা 2 ঘন্টা অপেক্ষা করেন, আমি পরে বলতেছি, এটা বলবে? উনি যেটা তাৎক্ষণিক ওনার কাছে ইনফরমেশন ছিল সেটা বলছে। আর যে কথাটি আপনি বলছেন যে ওনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, উনি ওয়ারেন্টের আসামি না, ওনাকে কিভাবে ঠেকাবে সেই মুহূর্তে যদি বিদেশে গিয়ে থাকে? আমি জানি না উনি গেছেন কিনা। এই একটা কথা, এটা তো একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ না জেনে তো কিছু বলতে পারে না যে আমি জানছি বলে। আরেকটি কথা বলেছেন কি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সম্পর্কে বলছেন ভারতের আপত্তি নাই। আর বাবা, আপনি সাংবাদিক মানুষ, আবার সেই কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে যাচ্ছেন, আপনি যদি জিজ্ঞান এ ব্যাপারে ভারতের কি আপত্তি আছে, উনি বলবে কি হ্যাঁ আপত্তি আছে? সাংবাদিকদের জিজ্ঞেস করছে, ওনাকে নিশ্চয়ই জিজ্ঞাসা না করলে উনি প্রশ্ন কেন বলবে? স্বপ্রণোদিত হয়ে কেউ বলে না। আপনি মিডিয়ায় কাজ করেন, আমি জানি না ডিপ্লোমেটরা কিভাবে প্রশ্ন করে। উত্তরটা তো অন্যভাবে দেওয়া যেত না, উত্তর তো এক একভাবে দেওয়া যায়। একবার যেমন জিজ্ঞাসা করছে ওনাকে যে প্রধানমন্ত্রী শুনি চীনে যাবেন, ইন্ডিয়া যাবেন, কোথায় আগে যাবে? উনি তো সে কথা বলেন নাই যে কোনটা, কেননা ওইটা ওই সময় ডিসাইডেড হয়তো বা না। উনি বলছেন চায়নার চেয়ে ইন্ডিয়া অনেক কাছে। ডিপ্লোমেটিক উত্তর তো। তো সেই ক্ষেত্রে আপনি একটা মানুষকে বিরোধিতা বা ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কি এটাই আসেন না। ইন্ডিয়ার আপত্তি অনুপত্তি, ইন্ডিয়ার সাথে সম্পর্ক আমাদের এক ধরনের, চায়নার সাথে সম্পর্ক এক ধরনের। ইন্ডিয়া হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আমার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। ইন্ডিয়ার অনেক সৈন্য আমাদের এই যুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মুক্তিযুদ্ধে তারা শাহাদাত বরণ করেছে। এইখানে মিসেস শ্রীমতী গান্ধীকে, তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তার অকৃত্রিম সহযোগিতায় ভারতের বাংলাদেশের এই আমাদের শরণার্থীদের আশ্রয় দেওয়া, আমাদের যুদ্ধে সহযোগিতা করা এবং আমাদের স্বীকৃতি দেওয়া, তার সম্পৃক্ততা না থাকলে আমাদের পক্ষে সম্ভব ছিল না। তবে ভারতের সাথে আমাদের আদর্শিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক এবং আপনি বলতে পারেন যেটা রাখি বন্ধনের মতো। তাদের রক্ত সেনাদের, আমার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের রক্ত একাকার হয়ে গেছে। আর চায়নার সাথে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমাদের উন্নয়নের সাথে। এই বাংলাদেশ কি ছিল? এই বাংলাদেশ ছিল দুর্ভিক্ষের বাংলাদেশ, এই বাংলাদেশ ছিল জলোচ্ছ্বাসের বাংলাদেশ, এই বাংলাদেশ ছিল ভিক্ষুকের বাংলাদেশ, এই বাংলাদেশকে সেই আমেরিকার কিসিঞ্জার বলেছে তলিবিহীন ঝুরি। এই বাংলাদেশকে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে? একটি উন্নতশীল জাতি হিসাবে, একটি মডেল দেশ হিসাবে বিশ্বে তুলে ধরেছেন তিনি। আজকে বাংলাদেশে আইনের শাসন আছে, আজকে বাংলাদেশের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সকল ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পশ্চিমারা আজকে বলে যে এত অল্প সময় একটি দেশ কিভাবে এত উন্নত তারা হলো। তোমরা যাও সেখানে দেখো, শেখ হাসিনার সাথে আলাপ করো, তিনি কিভাবে পড়লেন। আজকে পাকিস্তান বলে যে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। সেই কারণে বলছি যে এই বাংলাদেশের যে উন্নয়নের ধারা, এটিকে অব্যাহত রাখতে হবে। এই কারণে সকলকে এগিয়ে আসতে হবে। যেই জায়গায় যে আছেন, সকল সেক্টরের সকল জায়গা থেকে দুর্নীতি বন্ধ করি। এবং সরকার প্রধান যেহেতু আন্তরিক, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, যে এই দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান, এই অভিযান চলছে, চলমান। অতএব সেই জায়গায় আমি আহ্বান জানাবো, মোশাররফ সহ যারা আছেন, বিভিন্ন দল করেন, নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে না বলেন, আপনারা সকলে এগিয়ে আসেন, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, আপনি পান্নাবের আলোচনার কথা বলতে পারবেন। সেটা হচ্ছে যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে প্রজ্ঞাপনটা আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রায় সপ্তাহখানেক ধরে অচল হয়ে রয়েছে তাদের ধর্মঘটের কারণে। তো শিক্ষকদের এই দাবিটি আসলে কতটা যৌক্তিক? কারণ সরকার বলছে, সরকার ক্লিয়ার করেছে যেটা যারা নতুন নিয়োগ প্রাপ্ত হবে তাদের থেকে এটা আপনার যে আমি একটু এর আগে পান্না ভাইয়ের একটু আমি বলি। পান্না ভাই, একটা ভারত আমাদের প্রতিবেশী, আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমি একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আমি আমার সকল অস্তিত্ব আমি বিকিয়ে দেবো? আমরা শুধু ভারতকে দিয়েই যাবো আর ভারত আমাদেরকে শুধু নিয়েই যাবে, এটা হয়? আজকে দেখেন আমাদের বাংলাদেশের এই যে কোঠা আন্দোলন আপনারা বলছেন, আজকে আমার দেশের শিক্ষিত প্রায় 20 লক্ষ শিক্ষিত যুবক প্রতি বছর আমার চাকরি বাজারে প্রবেশ করে। আমি তাদেরকে চাকরি সংস্থান করতে পারি না রাষ্ট্র হিসাবে। অথচ ভারতের 8.5 লক্ষ লোক বাংলাদেশে কাজ করে। অর্থমন্ত্রী কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে বলেছে যে গত বছরে প্রায় 1000 বিলিয়ন
ডলার তারা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। এবং ভারতের মনে হয় চতুর্থ রেমিটেন্স। শুধু ভারত না, এখানে চায়নার লোকজন আছে, ভারতের অন্যান্য দেশেরও আছে, স্পেসিফিক ভারতের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে। সুতরাং আপনি ভারতকে উন্মুক্ত করে দিলেন, তাইলে আজকে আমার সীমান্তে এখন কেন প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে? এটা কি বন্ধুত্বের নিদর্শন? এই যে আজকে কাঁটাতারে প্রতিদিন মারা যাচ্ছে, আজকে আমি উত্তরবঙ্গ আমার শুকিয়ে যাচ্ছে, আপনি তিস্তার পানি আমাকে দিচ্ছেন না, অথচ আপনি বারবার নিয়ে যাবেন। এই এখন আপনি দেখেন যে ভারত আগে কলকাতা থেকে আগরতলা যেতে সড়ক পথের দূরত্ব ছিল 1700 কিলোমিটার। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বন্ধুত্বের নিদর্শন স্বরূপ সুনামগঞ্জ থেকে ট্রানজিট দিয়েছে, এখন কলকাতা থেকে আগরতলা যেতে তাদের মাত্র দূরত্ব 350 কিলোমিটার। আমরা ভারতকে সহযোগিতা করিনি, কিন্তু ভারত আমাদেরকে কি করেছে? অথচ দেখেন নেপাল থেকে বাংলাদেশে, নেপালে প্রবেশ করতে বাংলাদেশ নেপালের মধ্যে মাত্র 22 কিলোমিটার ভারতের মধ্যে দিয়ে যেতে হয়। এই 22 কিলোমিটার যদি আমাদেরকে ট্রানজিট দেয়, তাহলে নেপাল আমাদের চট্টগ্রাম বিমান বন্দর ব্যবহার করতে পারে, আমাদের মোংলা পোর্ট ব্যবহার করতে পারে, তাদের ট্রাক বাংলাদেশ। ভারত সেই মাত্র 22 কিলোমিটার ছাড় দিচ্ছে না, অথচ আপনার 1700 কিলোমিটার ট্রানজিটের সুবিধা আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন। তারপর আপনি দেখেন, এই যে কিছুদিন আগে আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে আমরা বাংলাদেশে যে খেজুর আমদানি করি, 1 কিলোতে 1 কেজিতে আমাদের 108 টাকা আমাদের ট্যাক্স দিতে হয়, অথচ আমাদের ভূখণ্ড দিয়ে তারা ট্রেন চালাচ্ছে, ভূখণ্ড দিয়ে তারা বাস চালাচ্ছে, তারা মালামাল নিয়ে যাচ্ছে, 1 টনে মাত্র তারা আমাদেরকে ট্যাক্স দেয় 300 টাকা। এটা কি ধরনের বন্ধুত্ব আপনি বলেন? অর্থাৎ আমরা কি সবকিছু এই এখন দেখেন সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যে 10টি সমঝোতা স্বাক্ষর করেছে, সেখানে আজকে জাতিকে কিন্তু কি চরমভাবে বিভ্রান্ত করা যাচ্ছে। এটা হলো একটা করিডোর। তারা বলছে ট্রানজিট না, ট্রানজিট হতে হলে আপনার একটা দেশ থেকে আরেকটা দেশে প্রবেশ করে তৃতীয় কোনো দেশে যেতে হবে। আর এরা করতেছে কি, ভারতের একটা পণ্য বাংলাদেশের মধ্যে দিয়ে আবার ভারতে প্রবেশ করে, এটা করিডোর। এবং আমাদের কিছুদিন আগে দেখলাম যে এই যে তথ্য প্রতিমন্ত্রী জাতির সামনে একটা বক্তব্য দিয়েছে আরেকটা বিভ্রান্ত করার জন্য। উনি বলেছে আমাদের রেল লাইন নাকি ভুটান পর্যন্ত যাবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ভুটানে কোনো রেল লাইনই নাই। আপনি নেপালে খোঁজ নিয়ে দেখেন, রেল লাইন নেই। নেপালে একটি রেল লাইন আছে, সেটা হলো বিহার থেকে নেপাল, যেটা বাংলাদেশের কোনো অংশই টাচ করে না। মানে এটা জনগণকে আরেকটা বিভ্রান্ত করার জন্য। শুধু তাই না, বাংলাদেশ, ভুটান, নেপাল বিবিএন একটা সংযোগ সড়ক একটা চুক্তি 2014 সালে স্বাক্ষর করেছিল। 2015 সালে ভুটান নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে যে এই প্রকল্পে তারা থাকবে না। সুতরাং কিভাবে তারা রেল সংযোগ করবে? অর্থাৎ ভারতকে সহযোগিতার জন্য সরকার যা কিছু জনগণের সামনে বলা দরকার আর সেগুলি করছে। আরেকটি আপনি বলছেন যে এই যে পেনশন স্কিম, আপনি পেনশন স্কিম আজকে আমাদের বাংলাদেশে মেধাবী শিক্ষকদেরকে ধরে রাখতে হলে আপনার তার কিছু সুযোগ সুবিধা দিতে, আমরা সেটা দিতে পারছি না। যার জন্য দেখেন আমাদের অনেক টিচার কিন্তু মেধাবীরা দেশের বাইরে চলে যাচ্ছে। এখানে আগে আমি যতটুকু দেখেছি যে তাদের অন্যান্য চাকরিজীবীরা রিটায়ার্ড হলো 60-এ, এরা কিন্তু 65-তে। তারপর এরা 75-এর পরে কোনো পেনশন পাবে না, মানে তার সন্তানরা। এর নানা জটিলতা আছে। আমার মানে শিক্ষকদের সাথে আলোচনা করে এটা সংকট সমাধানের জন্য বাস্তবমুখী সরকার পদক্ষেপ গ্রহণ করা উচিত। কিন্তু সরকার দেখবে তার নিজের জেটটাকে বজায় রাখার জন্য এমনগুলি সিদ্ধান্ত গ্রহণ করে যার জন্য সকল কমিউনিটি কিন্তু আজকে শেষ পর্যায়ে। হ্যাঁ, আমি একটু মানে কথা ধরেই আমি শেষ করছি। যেটা হয়েছে যে ভারত থেকে আমরা কি অর্জন পেয়েছি, ভারত থেকে অর্জন পেলে এই কথাগুলো ডিসকাশন করলে ফ্রি একদিন সময় লাগে। দেখেন সেখানে দীর্ঘদিনে অমীমাংসিত আমরা ছিটমহল সমস্যার সমাধান করছি না, এটা বঙ্গবন্ধু কন্যা করছে। নদীর যে সীমানা নির্ধারণ, বাংলাদেশের মতো 2টি নদীর সীমানা আমরা পেয়েছি। এগুলো অর্জন করতে গেলে দিন সময় নিয়ে বসতে হবে, অথবা অস্বীকার করা যায় না। আর শিক্ষকদের যে এই দাবি দেওয়া, এখানে কোথাও একটা বোঝার ভুল আছে। এই বোঝার ভুলটা যদি সমাধান হয়ে যায়, আমার মনে হয় শিক্ষকরাও তারা তাদের সমাধানটা পেয়ে যাবে। এবং সে ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক। বঙ্গবন্ধু শিক্ষকদেরকে সম্মান করেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও এদেশের শিক্ষকদেরকে তিনি যথেষ্ট সম্মান করেন এবং তিনি সমাধান করবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
তার থেকে কি জানবি? আপনি কি ধরা খাইছেন? এই ধরা আমি সবসময় খাই। আসো দুজন একসাথে ধরা খাই। আমরা এখানে আনন্দ করতে এসেছি।